আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যেই থাম্বনেল দেখতেছেন বা যেই শিরোনাম দেখতেছেন যে অবশেষে মুখ খুলল রাষ্ট্রপতি, এই বিষয়টা আসলেই সঠিক আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন যে গত 18 মাস রাষ্ট্রপতি যেই প্রায় লোহার খাঁচায় বন্দি অবস্থায় ছিল ধরতে গেলে বলা হয়, যেখানে তার প্রেস সচিব ছিল না, তার কোনো মিডিয়ার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, কিছু ছিল না একদম ধরতে গেলে। তাকে যেভাবে মানে অঘোষিত বন্দি অবস্থায় রাখা হয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে যোগাযোগ করেনি, কোনো কাজের তাকে রাষ্ট্রপতির সম্মতি নেয়নি, যেই সমস্ত নিয়ম নীতিগুলো থাকার কথা, বিদেশে গেলে বিদেশ থেকে আসলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, এরকম কোনো কাজই এদের অন্তর্বর্তীকালীন সরকার করেনি। এটা আমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন আলোচনায় বলেছি, দেখাতে চেষ্টা করেছি, কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ বিষয়ে কোনো বিষয়ে মন্তব্য করতে পারেননি বা মুখ খুলতে পারেননি। কিন্তু অবশেষে গত এই যে 22শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাথে যে আহ, একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, ওই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক সময় দুদকে চাকরি করতেন, দুদকের প্রধান হিসেবে ছিলেন। দুদকের প্রধান হিসেবে থাকার পর সময় তিনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত দুর্নীতি বা অপকর্মগুলো আছে, বা পদ্মা সেতু বিষয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত এই যে বিশ্বের আপনার যেই আপনার কি বিভিন্ন কুটচালগুলো দিয়েছিল, যে পদ্মা সেতুর জন্য অর্থায়ন না আসে ইত্যাদি ইত্যাদি, যেটা শেখ হাসিনা সরকারের সময় দাবি করা হতো, শেখ হাসিনা প্রায় সময় বলতেন। হ্যাঁ, এখন এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি সব খুঁড়ে খুঁড়ে বের করেছিলেন। কিন্তু এই যে আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু তখন দুদকের প্রধান হিসেবে ছিলেন। আর এই জন্যই হয়তো, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এই সমস্তগুলোর কারণে, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোশ হয়তো খুলে গিয়েছিল। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে মহামান্য আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু, তার উপরে সবসময় ক্ষিপ্ত ছিলেন বা বিরক্ত ভাব নিয়েছিলেন। এখন শাহাবুদ্দিন চুপ্পুকে যখন তিনি বঙ্গভবনে পেয়েছিলেন, যে শাহাবুদ্দিন চুপ্পু তার আহ, যে তাকে যেভাবে ব্রিফ করতে হবে সকল বিষয়ে, সেই বিষয়গুলো এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এড়িয়ে গেলেন। তাকে অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো ধরনের সম্মান দিতেন না, এক কথায় বলা যায়। এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি, বিভিন্ন সময়ে এটা আমরা জানতে পেরেছি। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারতেন না, কোনো কথাও বলতে পারতেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতির যে সমস্ত যে প্রেস সচিব টচিব থাকে, এই সমস্ত বিষয়গুলো তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরিয়ে নিয়েছিল, যাতে তিনি কথা বলতে না পারেন ইত্যাদি ইত্যাদি। তারপর বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরানো, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি। এখন সব শেষে এই যে নতুন সরকার গঠিত হওয়ার প্রায় এক সপ্তাহ পরে এসে গত 22শে ফেব্রুয়ারি এই যে বাংলাদেশের একটি এই যে সংবাদ মাধ্যম কালের কণ্ঠের সাথে তিনি এই যে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই কালের কণ্ঠ যে সমস্ত খবরাখবর প্রকাশ করেছে, সেগুলো যদি দেখেন তাহলে পিলে চমকানোর মতো ঘটনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন যে এই যে বঙ্গভবনের সামনে যেই একটা পক্ষ এসে সেখানে মব সৃষ্টি করতে চেয়েছিল, মব সৃষ্টি করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে চেয়েছিল, এই বিষয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন এরা ছিল বারাটিয়া বাহিনী, এরা বঙ্গভবন গণভবনের মতো এই যে যেরকম লুটপাট করে নিয়ে গেছে, তাই এই যে বঙ্গভবন ওইভাবে লুটপাট করতে চেয়েছিল বা করার উদ্দেশ্যে তারা সেখানে এসেছে, এরকম মন্তব্য কিন্তু রাষ্ট্রপতি মহোদয় করেছেন। তারপরে সে আরও বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিভিন্ন বিষয়ে যে তিনি অসাংবিধানিকভাবে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস অসাংবিধানিক, এখানে সংবিধানের কোনো ধারেন নাই, তিনি অসাংবিধানিকভাবে বিভিন্ন কাজ করে গেছেন, যেটার বিষয়ে রাষ্ট্রপতির কোনো এই যে কী বলে যে কোনো সম্মতি বা কোনো মতামত নেওয়াকেও তিনি প্রয়োজন মনে করেননি। তারপরে এই আরও মন্তব্য করতে গিয়ে বলেন তিনি যে সেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যেইভাবে চেষ্টা করেছে, ওইটার বিরুদ্ধে
আহ, শেষ অস্ত্রটা ছিল যে এই যে এখানে রাষ্ট্রপতির পতন, রাষ্ট্রপতিকে যদি পতন করানো যায়, রাষ্ট্রপতিকে যদি সেখান থেকে তার পদ থেকে সরে দেয়া যায়, মানে সরিয়ে দেওয়া যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কোনো এখানে বাধা থাকবে না, আর কোনো এখানে কারো কাছে জবাবদিহি করতে হবে না, এরকম একটা বিষয় ছিল। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে বিষয়ে জানিয়েছেন যে আসলে সেনাপ্রধান বা সেনাবাহিনী বা সামরিক বাহিনী তাকে যে বিষয়টা জানিয়েছেন যে স্যার, আপনি যদি আপনার যদি পতন হয় তাহলে সামরিক বাহিনীরও পতন, সুতরাং আপনাকে শক্ত থাকতে হবে। তাই এখানে এই শাহাবুদ্দিন চুপ্পুর ভাষ্য অনুযায়ী বা মহামান্য রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী যে এখানে এই যে তিনি মনে করেছেন যে তার যদি এখানে রক্তাক্ত দেহ যদি পড়ে থাকে, রক্তাক্ত অবস্থা তার যদি রক্ত জ্বরে, তাহলেও তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি এখানে থাকবেন। আর এই ক্ষেত্রে তিনি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কেননা বিএনপি তো শুরু থেকেই এই যে রাষ্ট্রপতি পতনের বিরুদ্ধে ছিল, রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে ছিল, কেননা রাষ্ট্রপতিকে তারা তার জায়গায় রাখার রাখার জন্য বদ্ধপরিকর ছিল। এটার জন্য তিনি বিএনপিকে তিনি আসলে এখানে ধন্যবাদ দিয়েছেন। আর এটা আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপি এই কাজটা করেছে যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপি কোনো সায় দেয়নি, এই জন্যই রাষ্ট্রপতি মহোদয় টিকে গিয়েছিলেন, এটা আমরা দেখেছি। তারপর আরও বিভিন্ন আলোচনা হয়, আলোচনাগুলোতে যে সমস্ত পিলে চমকানো কথাগুলো আসে, সেখানে আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিদেশে যান, বিদেশে যাওয়ার পরে মানে তিনি রাষ্ট্রপতির সাথে কোনো সাক্ষাৎ করে যান না, আবার এসেও রাষ্ট্রপতির কাছে কোনো ব্রিফ করেন নাই। এই সমস্ত বিষয়গুলো ছিল অসাংবিধানিক, কেননা আমাদের দেশে একটা নিয়ম হয়ে বা একটা আমাদের যে বিভিন্ন জায়গায় আছে উল্লেখ আছে, আমাদের সংবিধানে উল্লেখ আছে, রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রী যদি বা প্রধানমন্ত্রীর যদি কখনো বাহিরে যান, দেশের বাহিরে যান, বিদেশে গিয়ে তিনি কি আলোচনা করেছেন, দেশের বিষয়ে কি চুক্তিমুক্তি করেছেন, এই সমস্ত বিষয়গুলো এসে রাষ্ট্রপতিকে এখানে তিনি ব্রিফ করবেন, এটা আমাদের সংবিধান বলে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে 12-13 বার 18 মাসে 12 থেকে 13 বার বিদেশে গিয়েছিলেন, এই 12-13 বার বিদেশে গিয়ে তিনি বিদেশ থেকে এসে একবারও তিনি রাষ্ট্রপতি মহোদয়ের সাথে কোনো সাক্ষাৎ করেনি, তাকে ব্রিফ করেননি, এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক ছিল। এখন এই বিষয়গুলো যখন সামনে আসছে, আরও অনেক কথা সেখানে রয়েছে, সব বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে এখানে মূল যে পয়েন্টটা, এখানে রাষ্ট্রপতি মহোদয় তিনি বলেন যে এই যে তিনি আমাকে এখানে বাইপাস করে বা আমাকে সরিয়ে দিয়ে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে সরিয়ে দিয়ে এখানে সাবেক বিচারপতি, হ্যাঁ, এই যে সাবেক বিচারপতিকে তিনি এখানে বসাইতে চেয়েছিলেন, এই জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু যদিও তিনি ব্যর্থ হয়েছেন, এই বিষয়টা রাষ্ট্রপতি বলেছেন। এখন আসলে এটা তো আমরা আসলে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিভাবে সেখান থেকে মানে রাষ্ট্রপতির সাথে মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছিলেন প্রায়। কেননা আমরা দেখি যে এই যে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক যে করতে বা ফুল দিতে যাওয়ার যে বিধানটা, যে এখানে অলিখিত একটা বিধানের মতো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ফুল দেওয়ার যে বিধানটা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, সেটা আমরা দেখেছি। তারপর আপনার এই যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাওয়া, সেই ঈদগাহে নামাজে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন, সেখানে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েছেন, অথচ রাষ্ট্রপতিকে তার যে গৃহের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ বঙ্গভবনের বাইরে থেকে তাকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, এরকম বিষয় আমরা দেখেছি। এখন আসলে মনে হয় যে নতুন এই সরকারটা গঠন হওয়ার পর রাষ্ট্রপতি মহোদয় হাফ ছেড়ে বেঁচেছেন। তিনি যে দীর্ঘ 18 মাসের যেই তার বন্দিদশা, সে বন্দিদশা থেকে এখন মনে হয় মুক্ত হয়ে তিনি মুখ খুলতে শুরু করেছেন। এখন সামনে হয়তো তিনি আরও অনেক অবাক করার তথ্য দিবেন, যে সমস্ত তথ্যগুলো আমরা হয়তো সামনে জানবো। কেননা যেই সমস্ত এই যে রাষ্ট্রপতির দ্বারা যে আদেশ জারি করানো হয়েছে, এই বিষয়ে হয়তো আমরা জানতে পারবো। কেননা রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু আদেশ জারি করতে পারেন না, রাষ্ট্রপতি শুধুমাত্র অধ্যাদেশ জারি করতে পারেন। এখানে অধ্যাদেশ জারি না করে রাষ্ট্রপতিকে দ্বারা কেন আদেশ জারি করানো হয়েছে জুলাই সনদের বিষয়ে, এই বিষয়টা হয়তো আমরা সামনে জানতে পারবো দর্শক। সেজন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, অন্য কোনো সংবাদ মাধ্যম, অন্য কোনো গণমাধ্যম সেখানে গিয়ে হয়তো বা রাষ্ট্রপতির সাথে এই রাষ্ট্রপতির একান্ত এরকম সাক্ষাৎকার নেবে, সেই সাক্ষাৎকারে হয়তো বা আমরা এই বিষয়টা জানতে পারবো, কেন রাষ্ট্রপতি অধ্যাদেশের পরিবর্তে কেন এই যে আদেশ জারি করলেন। তাছাড়া আরও বিভিন্ন বিতর্কিত যে সমস্ত অধ্যাদেশগুলো আছে, সেই সমস্ত অধ্যাদেশগুলো রাষ্ট্রপতি কেন জারি করতে বাধ্য হলেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। এখন রাষ্ট্রপতি যেহেতু মুখ খুলতে শুরু করেছেন, তিনি আসলে আমরা জানি, আশা করি তিনি আরও সব কিছু বলবেন, ডিটেলস বলবেন, যত এই যে 18 মাসের যত যা কিছু ঘটেছে, যেগুলো তার ভিতরে রয়েছে, যেগুলো তিনি এতদিন বলতে পারেননি, তিনি সব বলবেন, এটা আমরা আজ আশা করি।
এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অসাংবিধানিকভাবে তিনি ক্ষমতা আসছেন, কেননা বাংলাদেশের সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। এখানে যে সংবিধানের যে ১০৬ ধারার বিধানের অনুচ্ছেদের যেই ব্যাখ্যা দিয়ে তাকে যেই এখানে বসানো হয়েছিল, সেইটাও আসলে কতটা সাংবিধানিক এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, অনেক জায়গায় রিট হবে দেখবেন। এই বিষয়গুলো সময় হয়তো বলে দেবে, কিন্তু রাষ্ট্রপতি মহোদয় যেহেতু বলতে শুরু করেছেন, তিনি হয়তো বলে শেষ করবেন, আস্তে আস্তে বলবেন। এইটাই আমরা আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।